আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতে জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে যুব উন্নয়ন, জানালেন প্রধানমন্ত্রী। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে যুবকদের এগিয়ে আসার আহ্বান। উদ্দেশ্যমূলকভাবে তাহের হত্যা মামলার নথি নষ্ট করার অভিযোগ আইনমন্ত্রীর। মুক্তিযুদ্ধের অনেক দলিল না থাকায় বিঘ্ন ঘটছে যুদ্ধাপরাধের বিচারে। শেয়ার বাজারে দরপতন অব্যাহত, প্রতিবাদে ঢাকা স্টকের সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ, গাড়ি ভাঙচুর। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম, এবারে পুরো সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই জাতি যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে পারলে দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধেও জয়ী হতে পারবে। আর এই যুদ্ধে যুবকদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। যুব উন্নয়ন কার্যক্রমকে গুরুত্ব দিয়ে সরকার নতুন করে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আবেদুর রহিমের রিপোর্ট। আট ডিসেম্বর জাতীয় যুব দিবস পালনে যুব উন্নয়ন অধিদপ্তর রাজধানীর ওসমানী মিলনায়তনে নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুবরাই দেশের মূল চালিকা শক্তি। দারিদ্র্য দূর করতে যুব সমাজের কর্মসংস্থান এবং তাদেরকে প্রযুক্তিমুখী করার উদ্যোগ নিয়েছে সরকার। আমরা মনে করি তরুণদের ব্যাপক ভোট আমরা পেয়েছিলাম, আমাদের ডাকে তারা সাড়া দিয়েছিল। দারিদ্র্য বেকারত্ব নিরসনে আমাদের যুব সমাজের কর্মসংস্থানের উপর আমাদের সরকার সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবক ও যুব মহিলাদের বিভিন্ন ট্রেডে ট্রেনিং দেওয়া হচ্ছে। এর মাঝে তথ্য প্রযুক্তি নির্ভর প্রকল্প বেশি। আমাদের যে শিক্ষানীতি ঘোষণা করেছে সেখানেও কিন্তু আন্তর্জাতিকভাবে যার গুরুত্ব আছে সেগুলি বিবেচনা করেই কিন্তু এই নীতিমালা আমরা গ্রহণ করেছি। প্রাকৃতিক সম্পদের যথার্থ ব্যবহারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা বিবেচনা করে সে অনুযায়ী যুবকদের প্রশিক্ষণ দিতে বলেন প্রধানমন্ত্রী। গত সরকারের আমল থেকে বন্ধ থাকা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নতুন করে প্রণয়নেরও কথা জানান তিনি। সুষ্ঠু পরিকল্পনা ছাড়া কখনো কোনো দেশ এগোতে পারে না। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং সেখানে আমরা যুবকদের কর্মসংস্থান, তাদের কাজে লাগানো, তাদের উপরই সব থেকে বেশি আমরা গুরুত্ব দিয়েছি। সফলতা আসতে সময় নেই, কিন্তু এখন যেমন কিছু অসুস্থ কম্পিটিশন আছে, দ্রুত অর্থশালী হতে হবে, দ্রুত বড়লোক হতে হবে, দ্রুত সম্পদশালী হতে হবে। এই অসুস্থ প্রতিযোগিতা থেকে পরিহার করে ধীরে সুস্থে মেধা দিয়ে এগিয়ে যেতে হবে। এ পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তর প্রায় 34,30,000 জনকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এদের মধ্য থেকে নির্বাচিত 14 জনের হাতে 2010 সালের জাতীয় যুব পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। আবিদুর রহিম, বাংলা ভিশন, ঢাকা। আগামী বছরের শেষে দেশের বিদ্যুৎ পরিস্থিতিতে স্বস্তি আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে 2015 সাল পর্যন্ত লোডশেডিং এর উৎপাত সইতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন, অন্যকে ব্যবহারের সুযোগ দিন স্লোগানকে প্রতিপাদ্য করে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ। সকালে জাতীয় সংসদের পূর্ব গেটে র্যালি উদ্বোধনের মাধ্যমে 5 দিনের কর্মসূচি সূচনা হয়। র্যালিটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক ও প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী বলেন, সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের সময় অক্টোবর পর্যন্ত 971 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আমাদের শেষ বছরে আমরা হয়তো চাহিদা এবং সরবরাহের মধ্যে একটি ভারসাম্য নিয়ে আসতে পারবো, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। জানুয়ারি মাসের মধ্যে অন্তত পক্ষে আরো 300 পাবো এবং 2011 সালে ডিসেম্বরের মধ্যে আমি নিশ্চিত যে 2000 তখন যুক্ত হবে। ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের সঙ্গেও বিদ্যুৎ সরবরাহ চুক্তি হবে বলে জানান অর্থমন্ত্রী। এনার্জি ট্রেড আমরা ইতিমধ্যে শুরু করেছি।
ভারতের সঙ্গে তো হয়েই মানে কাজ চলছে, কিন্তু নেপাল, ভুটান তাদের সঙ্গেও আমরা সেই বাণিজ্য চুক্তির ব্যবস্থা করছি। অর্থমন্ত্রী জানান, আগামী বছরের জুন নাগাদ কয়লা নীতি চূড়ান্ত হবে। তখনই যেতে পারবো। বদরুল আলম নাবিল, বাংলা ভিশন, ঢাকা। কর্নেল তাহের হত্যা মামলার নথিপত্র উদ্দেশ্যমূলকভাবে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বাংলাদেশ আর্কাইভ অ্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, প্রয়োজনীয় সংরক্ষণের অভাবে মুক্তিযুদ্ধের অনেক দলিলপত্র না থাকায় যুদ্ধাপরাধের বিচারে বিঘ্ন ঘটছে। কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে 22 আগস্ট রিট আবেদন করেন তার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। পরদিন 3 সপ্তাহের রুল জারি করে আদালত। রাষ্ট্রপক্ষ বিচারের নথি সংগ্রহে সময় চাইলেও খুঁজে পাওয়া যাচ্ছে না সেই গোপন বিচারের দলিল। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তা গায়েব করে ফেলা হয়েছে। দুঃখজনক, উদ্দেশ্যমূলকভাবে এই দলিলটি বা এই মামলার নথিপত্র নষ্ট করে ফেলা হয়েছে। বিভিন্ন সময় অগণতান্ত্রিক পন্থায় সরকার ক্ষমতায় এসে যে সমস্ত দলিল দস্তাবেজ বা রেকর্ডপত্র ছিল সেগুলোকে তাদের নিজেদের স্বার্থে নষ্ট করে ফেলেছে। আইনমন্ত্রী বলেন, উদ্যোগের অভাবে মুক্তিযুদ্ধের অনেক নথি সংরক্ষিত নেই। সংবিধান ছাপানো নিয়েও কথা বলেন শফিক আহমেদ। আদালত তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছে। যে সমস্ত বিধানাবলী সামরিক ফরমান দ্বারা সংবিধানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেইগুলা অসাংবিধানিক বলে বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। সেই বাতিলটুকু আমরা বাতিল করেই আমরা এটাকে পুনর্মুদ্রণ করছি। এটি হল আইনের বিধান। বাংলাদেশের নথি ব্যবস্থাপনার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেমিনারের আয়োজন করে বার্ম। জাতীয় জাদুঘরে আয়োজিত সেমিনারে আইনমন্ত্রী ছাড়াও প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক। রাসেল আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। অব্যাহত দরপতনের প্রতিবাদে ঢাকার শেয়ার বাজারের সামনে বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বিক্ষোভের সময় আগের দুদিন মিলিয়ে ডিএসসি সাধারণ সূচক কমে 546 পয়েন্ট। গত সোমবার থেকে পুঁজিবাজারে দরপতন শুরু হয়। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজ সকাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা রাস্তায় নেমে আসে। এ সময় বিনিয়োগকারীদের সাথে পুলিশের হাতাহাতি হয়। বিনিয়োগকারীরা ডিএসসির প্রশাসনিক ভবনের কাঁচ ভাঙচুর করে, দুটি গাড়িও ভাঙচুর করে তারা। সকালে লেনদেন শুরু হলে অধিকাংশ শেয়ারের দর পড়ে যায়। প্রায় সবগুলো কোম্পানির শেয়ারে বড় ধরনের দরপতনে সূচকে বড় ধরনের পতন হয়। দর্শক, এই মুহূর্তে মতিঝিলে স্টক এক্সচেঞ্জে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আনোয়ার সাদি। শেয়ার বাজারের সবশেষ অবস্থা জানতে এখন আমরা টেলিফোনে সরাসরি কথা বলছি তার সাথে। সাদি, ইব্রাহিম শুনতে পাচ্ছি। সাদি, ঢাকা স্টকের এখনকার পরিস্থিতি কি এবং শেয়ারের লেনদেনের বা অবস্থা কি, এ সম্পর্কে আমাদের বলুন। ইব্রাহিম, আপনি জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি বিনিয়োগকারীরা এর আগে রাস্তায় নেমে এসেছিল এবং এখানে রাস্তায় ব্যারিকেড করা হয়েছে, যান চলাচল বন্ধ হয়েছে এবং বিনিয়োগকারীদের একটি অংশ ডিএসসি সভাপতি শাকিল রিজভীর পদত্যাগ দাবি করেছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছিল এবং পুলিশের তত্ত্বাবধানে এখন ডিএসসির কর্তা ব্যক্তিদের সঙ্গে বিনিয়োগকারীদের একটি অংশ বৈঠকে বসেছেন। কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হলো, এটি হয়েছে বিনিয়োগকারীরা জানাচ্ছেন যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যে কমিশন পুঁজিবাজার নিয়ন্ত্রণ করতে কাজ করে, তাদের একটি এসআরওর জন্য। যে এসআরওতে বলা হয়েছিল যে চেকের মাধ্যমে বিনিয়োগকারীরা যে চেকটি ক্যাশ টাকায় রূপান্তর হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো শেয়ার কিনতে পারবেন না। এটি দেওয়ার পর মার্চেন্ট ব্যাংকের যেসব গ্রাহক আছেন তারা শেয়ার কিনতে পারছিলেন না তাদের অ্যাকাউন্টে টাকা থাকার পরেও। এই পরিস্থিতিতে মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগকারীরা যখন আপনার অলস হয়ে পড়ে এবং শেয়ার কেনা থেকে বিরত থাকে, তখন বাজারে সূচক পড়তে থাকে এবং এক পর্যায়ে সূচক 530 পয়েন্টের মতো পড়ে যায়, যেটিকে বিনিয়োগকারীরা বলছেন যে 96 সালেও এত সূচক পড়েনি। বিনিয়োগকারীরা বলছেন যে একসাথে এত সূচক এর আগে শেয়ার বাজারে পড়েনি এবং এই সূচক পতনের মধ্য দিয়েই আসলে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয় এবং বিনিয়োগকারীরা নিজেদের টাকা হারানোর ভয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং রাস্তায় নেমে আসেন। কিন্তু এই পরিস্থিতি যখন তৈরি হয় তখন নিয়ন্ত্রক এসএসসি তাদের সেই এসআরওটি, যে প্রজ্ঞাপন তারা জারি করেছিলেন, সেই প্রজ্ঞাপন তারা উজ্জ্বল করে নেন, তুলে নেন এবং যেহেতু প্রজ্ঞাপনের কার্যকারিতা তারা তুলে নেন এবং বিনিয়োগকারীরা আবারও বাজারে বিনিয়োগ করার